আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সব কিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আফরিন আপু চলে আসছেন, অপরাজিতা আপু ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেকটাই ভালো থাকছে এখন, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আমাদের ক্লাস নাম্বার 20 শুরু করে দিব এখন ইনশাআল্লাহ। আমরা মাস্টার বইয়ের ভার্বের টপিকে ছিলাম। কোন টপিকে ছিলাম প্রিয় শিক্ষার্থীরা? মাস্টার বইয়ের ভার্বের টপিকটাতে ছিলাম। ভার্বের মধ্যে আমরা অলরেডি ফাইনেট, নন ফাইনেট শেষ করে দিয়েছি। নন ফাইনেট না, ফাইনেট শেষ করে দিয়েছি। ফাইনেটের ভিতরে অক্সিলারি, প্রিন্সিপাল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব শেষ করেছি, কমপ্লিমেন্ট শেষ করেছি, লিঙ্কিং শেষ করেছি। ঠিক আছে, এখন আমাদের মেইন ফোকাস হচ্ছে নন ফাইনেট ভার্ব। এটা হচ্ছে এখন আমাদের মেইন ফোকাস। আমরা এই ভার্বটা পড়বো। তবে এইটার কাছে যাওয়ার আগে আমাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াইছে একটা টপিক, এবং সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এটা এমন এক টপিক, যদি আপনি এই টপিকটা ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে, এটা এমন এক টপিক যেটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার টপিক, এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে আপনি নিজেই বুঝবেন যে কোন জায়গায় আমার লেখাটা সঠিক হচ্ছে ইংরেজিতে, বা কোন জায়গায় ইংরেজিতে লেখাটা আমার ভুল হইতেছে। এই যদি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আপনি জানেন, তাহলে নিজেই বুঝবেন। আর এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা শেখার মূল মন্ত্র আমরা এতদিন অতীতের 2টা ক্লাসে এতদিন এটাই শিখছি। অতীতের 2টা ক্লাস বলতে ক্লাস নাম্বার 18 এবং ক্লাস নাম্বার 19-এ। ক্লাস নাম্বার 18 এবং 19-এ আমরা যে জিনিসগুলো শিখছি, ওই জিনিসগুলোই হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। ওই জিনিসগুলোই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এখন ওইটা আপনি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের আদলে ফেলতে পারলে আপনি লাইনের পর লাইন, প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ, হ্যাঁ, প্যারার পর প্যারা আপনি ইংরেজিতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই জিনিসটা আমাদের পূরণ হয়ে গেলে তারপরে আমরা নন ফাইনেট এর অংশে যাইতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা পূরণ হওয়ার আগে আমরা একটু রিভিশন দিয়ে নিব প্রিভিয়াস ক্লাসে কি শিখছি। দেখেন, এই জিনিসটা, এই পেজটা আমি আপনাদের একটু পড়াবো। এই পেজটা, ঠিক আছে, ছোট করে ফেলছি স্ক্রিন, তবে একটু ওভারভিউ দেখে নেন। এই পেজটা আমি পড়াবো, 10 মিনিট লাগবে, হয়তো বা 10 মিনিটের কম লাগবে রিভিশন করতে। এই পেজটা রিভিশন করানোর পর যদি সবাই ক্লিয়ার হন, তাইলেই কেবল এই বেসিকে যাওয়া যাবে। তবে যে পৃষ্ঠাটা দেখাইলাম, মানে এই পৃষ্ঠাটা যদি আপনি না বুঝেন বা সমস্যা থাকে, তাহলে বেসিক স্ট্রাকচারটা সারা জীবনই সমস্যা থেকে যাবে। এবার আমি পড়ানো শুরু করতেছি, আপনারা খেয়াল করেন তো আমার সাথে মিলে কিনা। দেখেন, প্রথম সেন্টেন্সটা, আই নো এ বয়। এই বয়ের জায়গায় আমি যদি হিম লিখি, বা এই বয়ের জায়গায় আমি যদি কথার কথা হার লিখি বা দেম লিখি, তাহলে আই নো দেম, আই নো হার, আই নো হিম, সেন্টেন্সটা মিলতেছে না? তাহলে অবশ্যই বয় কিন্তু একটা অবজেক্ট। আর যে সেন্টেন্সে অবজেক্ট থাকে ওইটাকে আপনার কি বলে? ট্রানজিটিভ ভার্বটাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব। সো ভি টি। তো ট্রানজিটিভ ভার্বের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, এটা মাথায় রাখতে হবে। এটা নিয়ে 1 নাম্বার সেন্টেন্স নিয়ে কারো সমস্যা থাকলে লিখবেন 1। যারা নতুন যুক্ত হয়েছেন, যারা পুরাতন যুক্ত হয়েছেন, ওইটা বিষয়ে না সমস্যা থাকলে লিখবেন 1। যারা আজকে একদম নতুন যুক্ত হয়েছেন, তারা একটু কষ্ট করে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লিখবেন এবং নামটা লিখবেন। আর পুরাতন স্টুডেন্ট যারা আছে, 2-1 জন তো দেখলাম, আফরিন আপু আছে, অপরাজিতা আপু আছে, সাদিয়া আপু আছে। আর যারা যারা রেগুলার স্টুডেন্ট, তারা অনুগ্রহ করে নিজেদের নাম লেখেন। আর যারা নতুন স্টুডেন্ট, প্রথম ক্লাস করতেছেন, তারা তাদের জায়গার নামটা লেখেন, যে কোথা থেকে আপনি ক্লাসে যুক্ত হয়েছেন। কেমন? এগুলা দেখতে আমার সুবিধা হবে। তো এখানে আমাদের অলরেডি 1 নাম্বার কিন্তু হয়ে গেল। 1 নাম্বারের সমস্যা থাকলে বলবেন, ভাইয়া 1 নাম্বারের সমস্যা, শুধু 1 লিখলেই হবে, কমেন্টে 1 লিখলেই হবে, তাহলে আমি বুঝবো 1 নাম্বারের সমস্যা। 2 নাম্বারে যাচ্ছি। 2 নাম্বার সেন্টেন্সটা খেয়াল করেন। এগুলা কিন্তু আজকে নতুন কোনো পড়া না। 18 এবং 19 ক্লাসে আমরা যেটা পড়ছি, সেই 2টা ক্লাসেরই রিভিশন ভার্সন হচ্ছে এই সেন্টেন্সগুলা। ঠিক আছে, আই ওয়ার্ক প্রপারলি, এল ওয়াই হবে, এলটা মিসিং হয়েছে, আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ,
আই ওয়ার্ক প্রপারলি। তাইলে এই সেন্টেন্সে খেয়াল করি তো, এই যে একটা ওয়ার্ড আছে প্রপারলি, এই প্রপারলির জায়গায় আমি যদি হিম বসাই, আমি যদি হার বসাই, আমি যদি দেম বসাই, মানে অবজেক্টিভ ফর্ম গুলা বসাই, তাহলে কি সেন্টেন্সটা হয় আই ওয়ার্ক হিম অথবা আই ওয়ার্ক হার, আই ওয়ার্ক দেম, আই ওয়ার্ক ইট। এ তাহলে তো সেন্টেন্সটা হচ্ছে না। এটা হইতে পারে আই ওয়ার্ক ফর হিম, আমি তার জন্য কাজ করি, কিন্তু এখানে তো প্রিপোজিশন নাই। তাহলে প্রিপোজিশন ছাড়া যদি আমি হিম বসাই, আই ওয়ার্ক হিম, সেন্টেন্সটা হবে। আই ওয়ার্ক হার, সেন্টেন্সটা হবে। তার মানে এখানে অবজেক্টিভ ফর্ম দিয়ে সেন্টেন্সটা হচ্ছে না। তাহলে এখানে আমরা বীর দর্পে বলতে পারি যে এটা অবজেক্ট না, এখানে অবজেক্ট নাই। তো যেটাতে অবজেক্ট নাই ওখানে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ইনট্রানজিটিভ ভার্বের সংক্ষিপ্ত কি? ভার্ব ইনট্রানজিটিভ। এটা 2 নাম্বার। 1 এবং 2, কারো যদি সমস্যা হয় 1 এবং 1 এ সমস্যা হলে 1 লিখবেন, আর 2 এ সমস্যা হলে 2 লিখবেন, শুধু নাম্বারটা লিখবেন। আর যারা যারা যুক্ত আছেন সবাই কাইন্ডলি নিজের নাম লিখবেন, যাতে করে চিনতে পারি যে কারা পুরাতন, নতুন, মানে অনেকদিন পর ক্লাস হচ্ছে তো কারা পুরাতন এখনো আমাদের পেজের সাথে যুক্ত আছেন, স্যারের সাথে যুক্ত আছেন, জানতে পারবো আর কি। নামগুলা লিখবেন। আই বিকেম ডক্টর। আচ্ছা, 3 নাম্বার সেন্টেন্স, এই সেন্টেন্সের সমস্যা থাকলে লিখবেন 3। আই বিকেম ডক্টর, এই জিনিসটা খেয়াল করেন তো, এখানে ডক্টর কে? যে সাবজেক্ট সেই ডক্টর, তার মানে সাবজেক্ট সম্পর্কে কথা বলছে। এখানে ডক্টর কিন্তু রহিম করিমে না, আই বিকাম ডক্টর, যে আমি ডক্টর হইছি, ঠিক আছে। সো এখানে আমি সাবজেক্ট, এই ডক্টরটাই কিন্তু আমি। তাইলে বোঝা যাচ্ছে এটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কথা বলছে। এটা আমরা 19 নাম্বার ক্লাসে পড়ছি। যেটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কথা বলে সেটাকে আমরা কি বলি? কমপ্লিমেন্ট বলি। সো এইটা কমপ্লিমেন্ট। এটা কিসের কমপ্লিমেন্ট? সরি, সাবজেক্টের কমপ্লিমেন্ট। কিসের কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট। যার কারণে যে কমপ্লিমেন্টের শর্ট ফর্ম কমপ্লিমেন্ট, কম লেখা। আর ডক্টর কি? ডাক্তারের ইংরেজি নাম ডক্টর না? ডক্টর নাউন। সো এখানে কমপ্লিমেন্ট হচ্ছে নাউন কমপ্লিমেন্ট বলা হয়। অনেক সময় প্রশ্নে কমপ্লিমেন্ট না লেখা থেকে নাউন কমপ্লিমেন্ট লেখা থাকবে। নাউন কেন লেখা থাকে? এই যে ডাক্তার, এই ডাক্তারের ইংরেজি নাম কি? ডক্টর, কোনো কিছু নামই তো নাউন। তো যার কারণে এটা নাউন দেখে এটাকে নাউন কমপ্লিমেন্ট বলে। আর কমপ্লিমেন্ট কেন? এটা 19 নাম্বার ক্লাসেই পড়ছি যে এই যে আই, যে সাবজেক্ট সেই ডাক্তার, সাবজেক্টের কমপ্লিমেন্ট। আর 19 নাম্বার ক্লাসে আমরা এটাও পড়ছি, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেটা থাকে ওটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখেন তো, এই যে লিঙ্কিং ভার্বও লেখা আছে, লিঙ্কিং ভার্বও লেখা আছে এবং এই কমপ্লিমেন্টও লেখা আছে। ফাইন। এইবার এই সেন্টেন্সে খেয়াল করি, আই গিভ হিম চকলেট, আমি একজন, সে একজন, চকলেট আর একজন। তো আমি তো আমি, সাবজেক্ট, এটা বাদ। সরি, সাবজেক্ট হিসাব বাদ, আমরা অবজেক্ট হিসাবে যাব। তো হিম একটা অবজেক্ট আর চকলেট আর একটা অবজেক্ট। তাহলে শিক্ষার্থীরা এখানে অবজেক্ট কি দুইটা একই অবজেক্ট? দুইটা কি একই অবজেক্ট, না দুইটা দুই ধরনের অবজেক্ট? ভাই এটা এক অবজেক্ট, মানে হিম বলতে আরেকজন ব্যক্তি আর চকলেট বলতে আরেকজন। যদি এমন হইতো যে চকলেট সেই হিম, মানে ডাক্তারের মতো, যে ডাক্তার সেই আই, এটা তো মিলা গেছিল। তো কথার কথা, যে চকলেট সেই হিম, এরকম যদি হইতো তাইলে বলতে পারতাম দুইটা এক জিনিস। দুইটা এক জিনিস না, হিম একটা ব্যক্তি, চকলেট হচ্ছে আরেক জিনিস। বুঝাইতে পারছি? এটা বস্তু। তাইলে দেখা যাচ্ছে এখানে অবজেক্ট দুইটা। এটা 19 নাম্বার ক্লাসে পড়াইছি। দুইটা অবজেক্ট যদি থাকে, ব্যক্তি যে, তাকে বলা হয় তোমার আপনার ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তু তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আর ওই 19 নাম্বার ক্লাসে আমি স্ট্রাকচারটাও শিখাইছি। একটা সেন্টেন্স লিখতে হইলে সাবজেক্ট ভার্বের পর যদি অবজেক্ট দুইটা হয়, তাহলে অবশ্যই ডিরেক্ট অবজেক্ট আগে, সরি, অবশ্যই ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসে আর ডিরেক্ট অবজেক্টটা পরে বসে। ইনডিরেক্ট অবজেক্ট কি? ব্যক্তি। ডিরেক্ট অবজেক্ট কি? বস্তু। অনেকের হইতে পারে ক্লাসগুলা বুঝতে একটু বোরিং লাগতে পারে, কঠিন লাগতে পারে, বোরিং ফিল হইতে পারে ক্লাসগুলা। এটা তাদের জন্যই হবে যারা কিনা 19 নাম্বার ক্লাসটা করেন নাই। আজকে 20 নাম্বার ক্লাস। সো 19 নাম্বার 18 নাম্বার ক্লাস যারা করেন নাই, রেকর্ডও করেন নাই, তাদের জন্য আজকের এই পেজটা এত সোজা করে বুঝতে খুবই কঠিন। কারণ এই পেজে যে জিনিসগুলো আছে, 18 নাম্বার আর 19 নাম্বার দুইটা ক্লাস মিলে এই এক পেজের জিনিস আমি পড়াইছি। এক 2 ঘন্টার পর আমি এখন 10 মিনিটে ডিভিশন করতেছি। অবশ্যই তাদের জন্য কঠিন লাগবে। তারপরে অনেকে আছে আগে থেকে বেসিক একটু স্ট্রং, এরকম থাকলে হয়তো বা 2-3টা পারবেন। 2-1টা সমস্যা হইতে পারে, যে 2-1টা সমস্যা হবে শুধু নাম্বারটা লিখবে। যেমন এটার 1 নাম্বার, এটার 2, 3, 4, 5,
কোন নাম্বারের সমস্যা শুধু নাম্বারটা লিখবেন, ঠিক আছে? সো আই মেক হিম ক্যাপ্টেন। এটার আগে এটাতে যাই, আগেরটা একটু শেষ করি। সো আই গিভ হিম চকলেট। সো আপনার যদি ভার্বের পর অবজেক্ট কয়টা থাকে? দুইটা থাকে, তাহলে অবশ্যই আগে ব্যক্তি বসবে, তারপরে বস্তু বসবে। আপনারাই বলেন তো, ব্যক্তি বস্তু যদি দুইটা জিনিস থাকে আপনি কাকে প্রাধান্য দিবেন? অবশ্যই যে ব্যক্তি, আপনি ব্যক্তিকে প্রাধান্য দিবেন। আর বস্তু, যে বস্তুকে তো প্রাধান্য একটু কম দিবেন। অবজেক্টের ক্ষেত্রে যদি আপনার দুইটা অবজেক্ট থাকে ব্যক্তি বস্তু রিলেটেড, সো ব্যক্তিকে আগে লিখতে হয় আর বস্তুকে পরে লিখতে হয়। ব্যক্তিকে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট বলে, আর বস্তুকে ডিরেক্ট অবজেক্ট বলে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই লাইনটা দেখে আমি স্ট্রাকচারটা লিখতে পারি সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। দেখেন তো হয়েছে কিনা? সাবজেক্ট ভার্ব তো লেখার দরকার নেই, এটা আমরা সবাই জানি, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এইটাও গেল। এবার 6 নাম্বার সেন্টেন্সটা খেয়াল করি। যার সমস্যা অনুগ্রহ করে কোনটায় সমস্যা, সমস্যা নাম্বার লিখবেন। আর যারা নতুন যুক্ত হচ্ছেন কাইন্ডলি নিজেদের নামগুলা লিখবেন। আই মেক হিম ক্যাপ্টেন। আমি তাকে আমার টিমের ক্যাপ্টেন করছি। আচ্ছা, এখানেও অবজেক্ট দুইটা, একটা ব্যক্তি একটা বস্তু। কিন্তু এইখানে উপরে সেন্টেন্সে যে অবজেক্ট ছিল, হিম আলাদা আলাদা জিনিস, চকলেট আলাদা জিনিস, দুইটা দুই মাথার জিনিস, আলাদা জিনিস। কিন্তু এইখানে হিম আর ক্যাপ্টেন দুইজন এক জিনিস। দুইজন কয় জিনিস? দুইজন এক জিনিস। দুইজন আর দূরে যাবে না, দুইজন হচ্ছে এক জিনিস। কেন? আই মেক হিম ক্যাপ্টেন, মানে আমি তাকে ক্যাপ্টেন বানাইছি। তো যে ক্যাপ্টেন সেই হিম, যে হিম সেই কে ক্যাপ্টেন। তার মানে এইখানে কিন্তু যেহেতু এক জিনিস, তাহলে অবজেক্ট কিন্তু এখানে একটা। আর 19 নাম্বার ক্লাসে আমরা পড়ছি একটা অবজেক্ট থাকলে তাকে ডিরেক্ট অবজেক্ট বলে। বাট আপনি এক সপ্তাহ আগেও আপনাকে যদি এই সেন্টেন্সটা আমি দেখাইতাম, যারা রেগুলার ক্লাস করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এক সপ্তাহ আগেও আপনাকে যদি আমি এই সেন্টেন্সটা দেখাইতাম, আপনি আনডাউটেডলি বলতেন, উইদাউট এনি হেজিটেশন আপনি বলতেন যে ভাইয়া এখানে তো দুইটা অবজেক্ট আছে, একটা হিম একটা ক্যাপ্টেন। কিন্তু এখন আপনি জানেন যে হিম সেই ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন সেই হিম, মানে দুইজন মিলে কয়জন? একজন। এখানে অবজেক্ট একটা, এবং একটা অবজেক্ট থাকলে ওইটাকে সর্বদা ডিরেক্ট অবজেক্ট বলে। আর এইখানে অবজেক্ট কয়টা ভাই? এখানে তো দুইটা অবজেক্ট। কেন? কারণ হিম একজন আলাদা ব্যক্তি, চকলেট একজন আলাদা বস্তু, দুইটা তো দুই জিনিস। তো যার কারণে হিম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তি আগে থাকে, আর চকলেট তো বস্তু, ওটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। বুঝাইতে পারছি? এখানে দুইটা অবজেক্ট আছে, একটা ইনডিরেক্ট একটা ডিরেক্ট। আর এইখানে অবজেক্ট আছে একটা, আর একটা অবজেক্ট থাকলে অবশ্যই ডিরেক্ট অবজেক্টই হবে। আর তাহলে এই জিনিসটা কি ভাই? এই জিনিসটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এটা হিমের কমপ্লিমেন্ট। একটু খেয়াল করেন যে এই সেন্টেন্সটা খেয়াল করেন যেটাতে আমি বক্স করলাম, আর এই লাস্টের সেন্টেন্সটা খেয়াল করেন। এখানে ডক্টর কে? আই। তার মানে ডক্টরটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট। তারপরে একইভাবে এখানে ক্যাপ্টেন কে? এখানে ক্যাপ্টেন কে? হিম নাকি আই ক্যাপ্টেন? আরে আমি তো, আমি তো তাকে ক্যাপ্টেন বানাইছি, আমি তো ক্যাপ্টেন না, আমি তো কোচ। ক্যাপ্টেন হচ্ছে হিম। তাহলে এই ক্যাপ্টেনটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট, যেটাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। আর ক্যাপ্টেন যেহেতু নাউন, ডক্টর যেহেতু নাউন, এদেরকে কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট না বলে নাউন কমপ্লিমেন্ট বলা থাকে, যেহেতু এগুলো নাউন। ডক্টর কি? ডাক্তারের ইংরেজি নাম ডক্টর। আচ্ছা, অধিনায়কের ইংরেজি নাম কি? ক্যাপ্টেন। ঠিক আছে, সেই হিসেবে নাউন কমপ্লিমেন্ট বলা হয় অনেক ক্ষেত্রে। বুঝতে পারছি? আর একটু জিনিস দেখি, 1 মিনিটের জিনিস দেখি, আপনাদের কাছে পড়ায় এবং কমেন্টে আমি চলে যাব। দেখেন, ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তি, ডিরেক্ট অবজেক্ট বস্তু। সো আপনার ইসে স্ট্রাকচারে যদি ভার্বের পর দুইটা অবজেক্ট আপনি বসান, তো অবশ্যই ব্যক্তিকে আগে বসাবেন, তারপরে বস্তুকে। নর্মাল স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব, ব্যক্তি আগে বস্তু পরে। সো ব্যক্তি ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা যদি আপনি পারেন তাহলে স্ট্রাকচারালগত দিক দিয়ে আপনার বাপের জন্ম সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আমি আপনাদের সামনে আবারও কোশ্চেন, 5টা প্রশ্ন তুলে ধরলাম। 18 এবং 19 ক্লাস, মানে 2 ঘন্টার ক্লাস। 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আমরা যা শিখছি, 10 মিনিটের মনে একটু বেশি হবে, আমরা জিনিসটা রিভিশন করছি। সো নতুন পুরাতন যারা আছেন, এতটুকু অংশ কিরকম লাগলো, কতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারলে লেখেন ক্লিয়ার, মন্তব্য থাকলে মন্তব্য করেন। আর যদি বুঝতে সমস্যা থাকে তাহলে কোন সেন্টেন্সে বুঝতে সমস্যা, অনুগ্রহ করে গুনে 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 সেন্টেন্সের নাম্বারটা লেখেন। দ্রুত লেখেন, আমি 30 সেকেন্ডের বেশি সময় দিব না। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম স্বপ্নের আপু। আচ্ছা, নীলা আপু যুক্ত হয়েছে। আচ্ছা, আফরিন আপু যুক্ত আছে। ঠিক আছে,
আচ্ছা, আফরিন আপু বুঝতে পারছে, ধন্যবাদ। সাদিয়া আপু বুঝতে পারছে। যারা ক্লাস করতেছেন অনুগ্রহ করে সবাই একটু ফিডব্যাক দিবেন। অনুগ্রহ করে ফিডব্যাকটা দিতে হবে, কারণ আমি তো বুঝবো না যে সবাই বুঝছেন কিনা। আর আমি তো কোনো হোম টিউটর না যে 4-5 জন লিখবেন, আমি তো শুধু 4-5 জনের বাসায় গিয়ে পড়াই, ওরা বুঝা গেছে তো সেটা আমি সামনে আগাইতে পারি। তো আমার তো একটা দায়বদ্ধতা আছে, যে কজন ক্লাস করতেছেন সবাইকে একটু ফিডব্যাক দেওয়া উচিত অবশ্যই। আচ্ছা, রাজীব ভাই যুক্ত হয়েছে আমাদের সাথে, ঠিক আছে ভাই, ক্লিয়ার। আর বাদ বাকি যারা আছেন দ্রুত লেখেন, ক্লিয়ার হইলে লেখেন, সমস্যা হলে বলেন। এটা ক্লিয়ার হইলে এখন আমি যদি আপনাদের বলে দিই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার এগুলো আপনারা একা বাসায় পড়ে নেন, একাই পারবেন, আমি ড্যাম শিওর, আমাকে সার্টিফিকেট দিয়ে বলতে পারি। আমি যে 12 মিনিটের যে লেকচারটা দিলাম, এটা যদি আপনি বুঝে থাকেন, এই জিনিসটা আপনি নিজেই সব বাসায় একা পারবেন, সমস্যা নেই। যতটুকু হলুদ দাগ দিছি, এই দুইটা একটু ব্যতিক্রম, এটা একটু বুঝাইতে হবে, এইটা এইটা একটু বুঝাইতে হবে। তাছাড়া যতগুলা আছে এগুলো আপনি বাসায় একাই পারবেন। সো দেখি আসলে পারেন কিনা। আমি তো আবার ওইভাবে বাসায় আপনাকে দিব না, আমি এখানে করাই দিব, সমস্যা নেই। আসেন। দে মেড করিম ক্যাপ্টেন। তাইলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, আর একটা কমপ্লিমেন্ট আছে, করিমের কমপ্লিমেন্ট। ঠিক আছে না সাজ্জাদ ভাই? এটা পিডিএফ, সবসময় মাথায় রাখবেন, কেউ পেজ নাম্বার জিজ্ঞেস করবেন না, কারণ পিডিএফ দেখে পড়ানো হয়, পিডিএফ এ পেজ নাম্বার গুলো থাকে না। অনুগ্রহ করে সবাই পেজ নাম্বার জিজ্ঞেস করবেন না, টপিক নাম্বার জিজ্ঞেস করবেন, টপিক নেম জিজ্ঞেস করবেন। এটা টপিক হচ্ছে আপনার ভার্বের টপিক। ভার্বের টপিক বের করে মাঝখানের দিকে দেখবেন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার লেখা। ঠিক আছে, নন ফাইনাইটের আগের অংশটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার এভাবে বের করে নিতে হবে। পৃষ্ঠা নাম্বার পিডিএফ এ নরমালি দেওয়া থাকে না। ঠিক আছে, আমরা এখন ফোকাস করব এই 1 নাম্বার সেন্টেন্সে, দে মেড কারিম ক্যাপ্টেন। তাইলে আমরা জানি দে, এটা হচ্ছে আপনার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। দেখেন তো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর অবজেক্টের কমপ্লিমেন্ট। আমার কিন্তু আর কিছু দেখারই দরকার পড়ে না, 2 নাম্বার উত্তর। এখানে ভুগিসুগি আর কিছুই আমার মন মতো, মানে আপনাকে যা শিখাইছি ওই শিখানো অনুযায়ী কিছু আর মন মতো নাই, কারণ কোথাও কমপ্লিমেন্ট নাই, নিজেরাই দেখে নেন। 65 নাম্বারও যাচ্ছি। সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব। মানে ট্রানজিটিভ ভার্ব মানে কি, যেটার একটা অবজেক্ট থাকবে। ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, একটু আগে আপনাকে দেখাইলাম, ব্যক্তি আগে বসে ইনডিরেক্ট, আর তারপরে ডিরেক্ট বস্তু। তাইলে লাস্টে বস্তু আছে, খুঁজা বের করেন। ডিরেক্ট মানে বস্তু, লাস্টে এটাই বস্তু আছে, এটাই বস্তু আছে, এটাই মি আছে, এটা হয় নাই, ওয়াজ গুড, এটা তো কিচ্ছু নাই, ফাও। তাইলে হয় এ আছে, নতুবা সি আছে। এবার কি, বস্তুর আগে কি বসবে, ব্যক্তি। এই যে বস্তুর আগে কি বসছে, ব্যক্তি। আর কিছু আমার দেখার দরকারও নেই। হি গেভ মি, সাবজেক্ট, ভার্ব, হি গেভ, সাবজেক্ট ভার্ব হয়ে গেল। ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তি, ব্যক্তি বসছে, ডিরেক্ট অবজেক্ট মানে বস্তু বসছে, অবশ্যই নাম্বারটা উত্তর হবে। এই দেখেন সবাই, এ নাম্বারটা উত্তর। ঠিক আছে, তো আমি যেভাবে পড়াইছি আসলে ওইভাবেই। এই একটা পৃষ্ঠায় আপনাকে মানে একদম কি করে দিছে, একদম এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের বংশ একদম সর্বনাশ করে দিছে, মানে একদম শেষ করে দিছে। আর আপনার পিছিয়ে তাকাইতে হবে না, শুধু একটা পৃষ্ঠা যদি আপনি ভালো করে বুঝেন। ঠিক আছে, আসেন, বিশেষ না হলে আমরা 66 করি। 66 দেখেন, সাবজেক্ট। এল দিয়ে, এল দিয়ে কার কথা মনে পড়ে? এল দিয়ে তো একটাই জিনিস আছে, লিঙ্কিং। এল আই এন কে এন জি, লিঙ্কিং। আবার এল দিয়ে ঘাবড়া যায় না, ভার্ব ভি দিয়ে তো ভার্ব হয়। ঠিক আছে, এগুলা দেখে ঘাবড়ানোর কিছু নাই। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব সাবজেক্ট এবং লাস্টে কমপ্লিমেন্ট, মাঝখানে যে কাকু থাকে সেটাই লিঙ্কিং ভার্ব। ঠিক আছে না? এটা তো আমি একটু আগে আমার পেজে পড়াইলাম। তাইলে খেয়াল করেন তো দেখি, শি ইজ অ্যান ইনোসেন্ট লেডি। শি ইজ অ্যান ইনোসেন্ট লেডি। এই যে শি ইজ অ্যান ইনোসেন্ট লেডি, নাউন আছে। ঠিক আছে, মানে এই নাউন থাকলে অবজেক্টিভ ফর্ম হবে, শি ইজ হার। আচ্ছা দাঁড়ান, শি ইজ অ্যান ইনোসেন্ট লেডি, দাঁড়ান, she looks like an innocent lady, she is looking like an innocent। আচ্ছা, she looks innocent। আচ্ছা, এখানে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টই মানে অ্যাডজেক্টিভ বসছে আর কি। সো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট চাইছে। দেখেন খেয়াল করেন, এইখানে ইনোসেন্ট আছে, লেডি আছে। কেমন লেডি সবসময় মাথায় রাখবেন, এটা নতুন পড়ানো হচ্ছে। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে, কেমন দিয়ে প্রশ্ন করলে। না জানলে জেনে রাখেন, কেমন দিয়ে। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে কেমন বালক, গুড বয়, ভালো বালক। তো বয়টা নাউন এবং গুডটা হচ্ছে আপনার কি, অ্যাডজেক্টিভ। তো এখানে স্পেশালি লাস্টে দেখেন কি লেখা, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। মানে এইখানে কমপ্লিমেন্ট দিয়ে আপনার শেষ হবে। এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের পর যদি প্লাস দিয়ে একটা নাউন লেখা থাকতো,
তখন আপনার এ নাম্বারটা হইতো, কারণ এ নাম্বারে দেখেন কেমন লেডি, ইনোসেন্ট লেডি, ওই অ্যাডজেক্টিভ দেওয়া আছে কিন্তু আবার নাউনও দেওয়া আছে। আপনার প্রশ্নে কইছে কি দেখেন, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট পর্যন্ত আপনি শেষ করবেন, মানে ইনোসেন্ট পর্যন্ত শেষ হবে। এক্সট্রা নাউন কি আপনি দেখেন, বড় বড় চোখ করে দেখেন, ওই যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের পর কি প্লাস একটা নাউন লেখছে? প্লাস একটা নাউন তো লেখে নাই ভাইয়েরা, লেখছে কি? তো লেডি কোথা থেকে আসলো? এটা হয় নাই। এইখানেও বি নাম্বার লেডি আছে, এইটাও হয় নাই। শুধুমাত্র অ্যাডজেক্টিভ পর্যন্তই, মানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভ পর্যন্তই লিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ পর্যন্ত লেখছে কোন জায়গায় ভাইরা? এই ইনোসেন্ট সি তে লেখছে, ডি তে লেখছে। এই দুইটার একটা হবে। শি লুকস ইনোসেন্ট, শি ইজ লুকিং অ্যান ইনোসেন্ট। দেখেন, শি ইজ লুকিং অ্যান ইনোসেন্ট, সে একটা ইনোসেন্টের মতো দেখায়। একটা ইনোসেন্টের মতো দেখায়, এটা তো সেন্টেন্স হয় নাই। একটা ইনোসেন্ট মেয়ের মতো দেখায়। এই যে হইলে এই সেন্টেন্সটা হবে। শি ইজ অ্যান ইনোসেন্ট লেডি, সে একজন ইনোসেন্ট মেয়ে, ইনোসেন্ট মহিলা। সে একজন ইনোসেন্টের মতো দেখায়, এটা কোনো সেন্টেন্স হয় না। সে একজন ইনোসেন্ট মহিলার মতো দেখায়। সো এইখানে একটা নাউন অবশ্যই দিতে হবে। সো যেহেতু এইখানে নাউন দেয় নাই, তারপরেও আর্টিকেল লিখছে, তার মানে এটা ভুল। আলটিমেটলি রইল কোনটা? সি। অবশ্যই সেন্টেন্স হিসেবে এ নাম্বার সেন্টেন্সও কারেক্ট, সেন্টেন্স হিসেবে সি নাম্বার সেন্টেন্সও কারেক্ট। কিন্তু আপনাকে স্ট্রাকচার প্রশ্নে বলে দিছে, স্ট্রাকচার আপনাকে অ্যাডজেক্টিভ পর্যন্তই শেষ করতে হবে, এক্সট্রা নাউন আপনার লেখা যাবে না। তার মানে এ নাম্বার সেন্টেন্সটা কারেক্ট হওয়ার পরেও আমি এটা লিখতে পারতেছি না, কারণ আমাকে বলে দিছে আমি এক্সট্রা নাউন লিখতে পারবো না। আর এখানে দেখেন, এই যে আর্টিকেল আছে, এখানে আর্টিকেল আছে, তো বুঝাই যাচ্ছে তাহলে এখানে একটা নাউন যেহেতু বসছে, এখানে একটা নাউন হবে। তো নাউন দেয় না দেখে এটাও কাটা। কিন্তু এই সেন্টেন্সটা দেখেন, যেটা আমাদের উত্তর হয়েছে, সি নাম্বার সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সে কিন্তু কোনো আর্টিকেলও নাই, কোনো নাউনও নাই, জাস্ট অ্যাডজেক্টিভ দিয়ে শেষ করে দিচ্ছে, তার মানে সি নাম্বার হয়েছে। সো এই যে তিনটা করাইলাম, সবাই একটু দ্রুত লেখেন, এই তিনটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? তিনটাতে সমস্যা থাকলে সমস্যা লিখবেন, কোন নাম্বারে সমস্যা। আর না থাকলে ৬৭ নাম্বারটা আপনাদের এখন করতে হবে। সবাই দ্রুত যারা যারা ক্লাস করতেছেন ৬৭ নাম্বারটা করুন। ৬৭ নাম্বার লিখে আপনাকে একটা লিখতে হবে, অ্যান্সার লিখতে হবে। দ্রুত ৬৭ নাম্বারটা লিখুন, দ্রুত ৬৭ নাম্বারটা লিখুন। প্রবলেম না থাকলে আলহামদুলিল্লাহ, ৬৭ নাম্বারটা পারেন কিনা দেখি, আমি ঢেকে রাখছি। দ্রুত ৬৭ নাম্বারটা লিখুন, দ্রুত ৬৭ নাম্বারটা উত্তর করুন। আর যদি প্রবলেম থাকে তাহলে উত্তর করার দরকার নাই, কোন জায়গায় সমস্যা, কোন নাম্বারে সমস্যা সেটা লিখুন দ্রুত। আমি 15 সেকেন্ড টাইম দিব। দ্রুত লেখেন, এখনো অনেকের অ্যান্সার করা বাদ আছে। আচ্ছা, আমি তাহলে ব্যাখ্যা করতে থাকি, তার আপনারা যারা যারা লিখতেছেন লিখে ফেলেন দ্রুত। ৬৭ নাম্বার খেয়াল করি, অনেকে লিখছেন এ উত্তর করছে সবার আগে সুমা আপু, দেখি তো আসলেই কিনা। লিখছে ৬৭ একই জিনিস, এই যে অ্যাডজেক্টিভ করবে, এই সাবজেক্ট লিঙ্কিং অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কই আছে? ইল মানে অসুস্থ। অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে ইল মানে অসুখ। অসুখ কি গুণ না দোষ? একটা দোষ হইতে পারে বা একটা অবস্থা হইতে পারে। তো ইল অ্যাডজেক্টিভ। ইল 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 গার্ল নাউন এসে পড়ছে, ওমেন এসে পড়ছে, হবে না। তো এই দুইটার মধ্যেই হবে। হি হ্যাজ ফলেন ইল, হি হ্যাজ বিন ফলিং ইল। সে অসুস্থ হইতে মানে কন্টিনিউয়াস, মানে সে অসুস্থ হইতেছে হইতেছে এরকম, তো হইতেছে হইতেছে ভাব, এরকম কি কখনো সেন্টেন্স হয় না? সে অসুস্থ হয়েছে, আপনি কি বলেন? সে অসুস্থ হইতেছে, রানিং আছে, এটা কি কখনো আমরা বলবো যে সে অসুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছে, রানিং রানিং অবস্থায় আছে? মানে ইলনেসের সাথে কি কন্টিনিউয়াস আদৌ যায়? এটা একটা বিগ কোশ্চেন, যে ইলনেসের সাথে কন্টিনিউয়াস তো যায় না। সো অবশ্যই এটা কমন সেন্স দিয়ে পারা যায় যে সি নাম্বার হবে না, এ নাম্বার উত্তর হবে। আর এখানে নাউন আছে, ওয়েমেন একটা নাউন, সো অবশ্যই হবে না। দেখারও দরকার নাই, তারপরেও আপনারা আবার অন্যরকম বলতে পারেন, দেখে দেখে এই দেখেন এই নাম্বার ঠিক আছে। এইবার দেখি তো, আমার কাছে ৮০ কঠিন লাগছিল, এখন আদৌ কঠিন আছে কিনা, না সোজা হয়ে গেছে একটু দেখি। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স আই ওয়াজ, কি লেখা ওটা? আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং। আচ্ছা, ইন দ্য মর্নিং। আচ্ছা, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং। আচ্ছা, ভিআই মানে ভার্ব ইনট্রানজিটিভ, ভিটি মানে ভার্ব ট্রানজিটিভ, এটা তো আমি একটু আগে পেজে দেখাইলাম।
এলবি মানে লিঙ্কিং, এল দিয়ে একটাই আছে লিঙ্কিং, আর এলবি মানে লিঙ্কিং। আচ্ছা, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং, এটা কি কোনোভাবে কমপ্লিমেন্ট হয় কি? আই কে কি মানে ই করছে? না, করে নাই তো। আই এম এ ডক্টর, যে ডাক্তার সেই আই, যে আই সেই ডাক্তার, এটারে বলে কমপ্লিমেন্ট। যে মর্নিং সে আই, যে আই সে মর্নিং, এটা কি সম্ভব? সম্ভব না কিন্তু। তাইলে এই লিঙ্কিং এর অপশনটা এখান থেকে বাদ। আচ্ছা, এখানেও লিঙ্কিং আছে, এইখানে অপশনটাও বাদ, লিঙ্কিং আছে, লিঙ্কিং বাদ। লিঙ্কিং কখন হয়? যখন এটা কমপ্লিমেন্ট হয়। যদি আমি মর্নিং, মর্নিংই আমি, এরকম যদি হইতো, মানে কমপ্লিমেন্টের যে নিয়ম, তাইলে আমরা এটা লিঙ্কিং বলতে পারতাম। সো লিঙ্কিং অপশন আগেই বাদ, রইল এ এবং বি। আচ্ছা, তাইলে এইবার দেখতে হবে আই সাবজেক্ট, ওয়াজ ওয়াকিং ভার্ব, আর এইটা অবজেক্ট কিনা এটা টেস্ট করতে হবে। অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। দুই তিনটা অবজেক্টিভ ফর্ম লিখি, হার লিখি, হিম লিখি, দেম লিখি। যদি মনে করেন টেস্ট করার জন্য তিনটা লিখলাম, সেন্টেন্সটা যদি তিনটার যে কোনো একটা দিয়ে মিলে যায় তাইলে সেন্টেন্সটা হয়ে গেছে। আর এই টেস্টিং এর বিষয়টা কিন্তু আমরা ক্লাস 18 এবং 19 নাম্বারে শিখছি। আজকে 20 নাম্বার যারা নতুন করতেছে তাদের জন্য অবশ্যই সমস্যা হবে। যারা নতুন আছে ক্লাসটা করতেছেন, কোথা থেকে করতেছেন অবশ্যই লিখবেন। তো আই ওয়াজ ওয়াকিং হার হয় না তো, আই ওয়াজ ওয়াকিং হিম হয় না তো, আই ওয়াজ ওয়াকিং দেম তাও তো হয় না। মানে আই ওয়াজ ওয়াকিং হিম হার দেম অবজেক্টিভ ফর্ম যদি বসাই হয় না তো। তার মানে অবজেক্টই নাই, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব একদম একের এক 100 মিলে গেছে। ইন্ট্রানজিটিভ লাস্টের টু কি লেখা? অ্যাডভার্বিয়াল লেখা। অ্যাডভার্বিয়াল মানে কি? ওই প্রিপজিশন দিয়ে দুই তিনটা লাইন লিখলে ওটারে, দুই তিনটা লাইন না সরি, দুই তিনটা ওয়ার্ড লিখলে ওটারে অ্যাডভার্বিয়াল বলে। প্রিপজিশন দিয়া দুই তিনটা ওয়ার্ড লিখলে ওটারে অ্যাডভার্বিয়াল বলে। ওটা প্রিপজিশনাল ফ্রেজও বলে, অ্যাডভার্বিয়ালও বলে। তবে পরীক্ষায় যদি প্রিপজিশনাল ফ্রেজও থাকে, অ্যাডভার্বিয়ালও থাকে, সেক্ষেত্রে এটা না দিয়ে এটা দেওয়াটাই বেস্ট। বুঝাইতে পারছি? এটা মাথায় রাখতে হবে। আর আপনার এই প্রশ্নের ক্ষেত্রে এটা মাথায় রাখার দরকারই নাই। আপনি যে ভার্ব ইনট্রানজিটিভ এটা দেখলেই হচ্ছে, কারণ এখানে ট্রানজিটিভ, এটা লিঙ্কিং, এটা লিঙ্কিং, সো এই তিনটে এমনি বাদ। আর এটা ইনট্রানজিটিভ কেন? কারণ ইন দ্য মর্নিং এটা অবজেক্টের মতো দেখাইলেও এটা কিন্তু অবজেক্ট না, কারণ হিম বা হার এগুলা বলে সেন্টেন্সটাকে অর্থবহ করা যায় নাই। আই ওয়াজ ওয়াকিং হিম সেন্টেন্সটা হয় নাই। সো একইভাবে 69 নাম্বারটা করি তো। হুইচ ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স? কি লেখা? মাই মাদার নেমড মি আকিব, আমার মা আমার নাম কি রাখছে? আকিব রাখছে। মাই মাদার নেমড মি আকিব। আচ্ছা, মাই মাদার নেমড মি, মা একজন, আমি আর একজন, আকিব কি আর একজন? নাকি আমি যে সেই আকিব? ও রে, দেখছে? মাই মাদার নেম মি আকিব, কত সুন্দর লাইন লিখছে। এখানে কিন্তু অনেক একটু এট এ গ্লাস মনে হয় আকিব মনে হয় আরেক বেটা। না, মাই মাদার তো একজন, আমার আমি তো মি, এ আকিবও আমি। তার মানে যে আমি সেই আকিব, যে আকিব সেই আমি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আকিব কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট? মিয়ের কমপ্লিমেন্ট। আর আকিব কোন কমপ্লিমেন্ট? নাম হইলে নাউন কমপ্লিমেন্ট, আর অ্যাডজেক্টিভ হইলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আকিব তো একটা নাম, তাই না? তো নাউন কমপ্লিমেন্ট, তো লাস্টে নাউন কমপ্লিমেন্ট কই আছে? ডিও এলে কি বুঝা লাভ নাই আমার, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হইলো না। এই যে নাউন কমপ্লিমেন্ট, এই যে দুইটা নাউন কমপ্লিমেন্ট পেয়ে গেছে। এখন সাবজেক্ট মাই মাদার, নেমড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট। সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট, দেখি তো কই আছে? সাবজেক্ট ভার্ব ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব, এই দেখেন, এই যে ও বললাম কেন, এই দেখেন, দেখছেন কি মিস হয়েছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, মিসিং হয়েছে কি? অবজেক্টেরও মিসিং আছে। তার মানে ইজিলি নাম্বারটা কাটা যায়। আমার স্পষ্ট অবজেক্ট আছে, মি অবজেক্টিভ ফর্ম দেখেন, মি অবজেক্টিভ ফর্ম স্পষ্ট অবজেক্ট আছে। অবজেক্টে যে এখানে দিছে, এইখানে দেয় নাই, দেখছেন? একটু আতস কাজ নিয়ে একটু চোখগুলা বড় বড় করলে এগুলা পারা কোনো ব্যাপারই না। সব নিয়মের ভিতরে 18-19 ক্লাসে যা পড়াইছি আজকের দিনে সব ফসল করে তুলতেছি। এই দেখেন, সি নাম্বার উত্তর, মানে এটা উত্তর না, ডি নাম্বার উত্তর না, অথচ দুইটাতেই কিন্তু নাউন কমপ্লিমেন্ট লেখা। ঠিক আছে, এবার এতটুক পর্যন্ত যারা বুঝছেন তো বুঝছেন, যারা বুঝেন নাই একটু অনুগ্রহ করে লেখেন যে 67, 68, 69 কোনোটা না বুঝে থাকে লেখেন। আপনাকে আমি 71 নাম্বারটা এবার করতে দিলাম, দ্রুত 71 নাম্বার করেন, দ্রুত।
দ্রুত 71 নাম্বার করেন, দ্রুত 71 নাম্বার করেন সবাই, দ্রুত দ্রুত 71 নাম্বার করেন, দ্রুত 71 নাম্বার করেন। বড় করে দিচ্ছি, বড় করতে গিয়ে আবার ছোট হয়ে গেল। এবার ঠিক আছে, দ্রুত 71 নাম্বার করেন। না রেজা সাহেব, গুগল মিট ক্লাস এখন আর হয় না, এখন লাইভে ক্লাস হয়। আপনাদের যার যেখানে সমস্যা অনুগ্রহ করে সমস্যাগুলো লেখেন, সমস্যা না থাকলে 71 নাম্বারটা দ্রুত করেন। দেখেন কিউ লেখা আছে, 71 নাম্বারটা দ্রুত করেন সবাই, দ্রুত করেন দ্রুত। 15 সেকেন্ড টাইম দিব। একজন রেজা অলরেডি লিখে ফেলছে, রেজা ভাই। সুমা আপু তো সেকেন্ড হয়ে গেল দেখা যাচ্ছে। দ্রুত করেন, উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, সময় তেমন নেই, দ্রুত করেন। উফ, মুন্নি আপু লিখে ফেলছে, আফরিন আপু লিখে ফেলছে, রাজীব ভাইও লিখে ফেলছে। ক্লাস তো সবাই করতেছেন, অনেকেই আছেন ক্লাসে, দ্রুত করেন। অপরাজিতা আপু লিখে ফেলছে। আচ্ছা, আপনারা এখন পর্যন্ত ক্লাস আছেন দেখে ভাল লাগলো। তাহলে দেখি 71 নাম্বার আসলে কি না, কি বলছে, হি রাইটস এ বুক, সে একটা বই লেখে, বইয়ের পরিবর্তে যদি ইট বসায়, হি রাইটস ইট, সে এটা লেখে, সেন্টেন্স তো হয়ে গেছে। তার মানে এটা অবজেক্ট আছে, তার মানে ট্রানজিটিভ। ভিটি, ভিআই, লিঙ্কিং, লিঙ্কিং অবশ্যই ভিটি। এ আর কি, দেখো এত সোজা প্রশ্ন দিলাম না। হ্যাঁ দেন ভিটি, না অবশ্যই আপনাদের দিলে তো সোজাই দিব, কঠিন দা আপনাদের দেওয়ার তো আমার উদ্দেশ্য না। কঠিনের জন্যই তো আপনারা স্যারের কাছে আসছেন, এগুলার দায়িত্ব হচ্ছে আমার। আর তারপরে সোজাগুলা দিয়ে দেখবো আপনারা পারেন কিনা। সোজা দেওয়ার উদ্দেশ্য এটাও যে আপনাদের কনফিডেন্স গেইন হওয়া, যে এখন আমরা এগুলা পারতেছি আলহামদুলিল্লাহ। দেখেন খেয়াল করেন, পরেরটায় যাই। এই খেয়াল করেন শিক্ষার্থীরা, এখান থেকে আরেকটা কোশ্চেন, তারপরে ইনশাল্লাহ আমাদের টপিক ক্লোজ। দেখেন, এলিনা বিকেম এ ডক্টর, ওই যে আমি একটা সেন্টেন্স লিখলাম ওইটাই। এই যে ডাক্তার, যে এলিনা মহিলা সেই ডাক্তার, যে ডাক্তার সে আপনার এলিনা, তাহলে অবশ্যই বিকেম লিঙ্কিং। তো মাঝখানে লিঙ্কিং আছে কোন জায়গায়? লিঙ্কিং এটাতে নাই পোলাপান, লিঙ্কিং এটাতেও নাই, লিঙ্কিং আছে এই দুইটাতে। তাইলে সাবজেক্ট লিঙ্কিং, নাউন ফ্রেজ, সাবজেক্ট, ও সরি সরি, এটা তো লিঙ্কিং না, সরি, এটা তো লিঙ্কিং না, ভুল বলছি। লিঙ্কিং শুধুমাত্র কোনটা, এই বি নাম্বারে শুধুমাত্র লিঙ্কিং আছে, তাহলে শুধু বি নাম্বার উত্তর হবে। হ্যাঁ খেয়াল করি নাই তো, এই যে বি নাম্বার উত্তর হয়ে গেল। এবার 74 নাম্বারটা একটু ট্রিকি হতে পারে, দেখেন তো 74 ভালো করে দেখেন, বড় করে দিচ্ছি, ভালো করে দেখেন। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, শি সাবজেক্ট, লেফট ভার্ব, হার লাগেজ অবজেক্ট, অবজেক্টও আছে, এই যে হার অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে ট্রানজিটিভ ভার্ব, আর কি অবজেক্ট থাকলে তো ভিটি ট্রানজিটিভ ভার্ব। আর বিহাইন্ড, আচ্ছা বিহাইন্ড কি ওটা পরে, ট্রানজিটিভ ভার্ব যেহেতু বুঝছেন যে অবজেক্ট আছে, যে মানে অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে ভিটি, তো ভিটি আগে খুঁজেন। আরে ভিটি তো সব জায়গায় দিয়ে দিচ্ছে। আচ্ছা আজান দিচ্ছে, আমরা 1 মিনিট একটু নীরবতা পালন করি, আমরা আর বেশিক্ষণ ক্লাস নিব না। আজানের পর আমরা 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ ক্লাস নিয়ে তারপরে শেষ করে দিব, আমাদের অলরেডি 40 মিনিট হয়েই গেছে, সেটা বিষয় না। আপনারা ততক্ষণে এগুলো এক্সারসাইজ চাইলে করতে থাকে, আমরা এই পর্যন্তই করব আজকে। আজানটা জেনে নেই। ঠিক আছে, আমাদের আজানটা শেষ হয়ে গেছে।
আমরা 74 নাম্বারে আবার চলে আসি। আচ্ছা দেখেন 74 নাম্বার পারতে হইলে আসলে এই রুলটার বিকল্প নাই। অনেকেই যারা জানবেন না তারা এই দাগাবেন, কারণ বিহাইন্ড একটা প্রিপোজিশন, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপরে তো প্রিপোজিশন আছে। তো এখানে সি সাবজেক্ট, লেফট ভার্ব, হার লাগেজ অবজেক্ট, তারপরে প্রিপোজিশন, সবাই কিন্তু এই নাম্বারটা মনে করবে। কিন্তু দেখেন প্রিপোজিশন এটা একটা বেসিক বিষয়। POSITION, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? হয় নাউনের পূর্বে বসে, নইলে প্রোনাউনের পূর্বে বসে। মানে প্রিপোজিশন হয় নাউনের পূর্বে বসে নতুবা প্রোনাউনের পূর্বে বসে, এর আগে প্রিপোজিশন আপনার বসে। তো এইখানে খেয়াল করেন, বিহাইন্ড কে যারা প্রিপোজিশন বলবে, এরপরে কি কোনো নাউন বা প্রোনাউন আছে? মানে কোনো নাউন বা প্রোনাউনের আগে কি বিহাইন্ড বসছে? তো এটা প্রিপোজিশনের মতো দেখতে হইলেও এটা কিন্তু একটা কালপ্রিট, এটা কিন্তু একটা প্রিপোজিশন না। কারণ প্রিপোজিশন মানে তো প্রিপোজিশন, পূর্বে, কিসের পূর্বে? হয় নাউন নয়তো প্রোনাউনের পূর্বে। সো বিহাইন্ডের পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে, সেটাকে তো আমরা আসলে অ্যাডভার্বিয়াল, সরি, সেটাকে তো আমরা আসলে প্রিপোজিশন বলতে পারি না। আর আপনাকে একটু আগে পড়াইছিলাম, প্রিপোজিশন যদি না বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি? অ্যাট লাস্ট আমরা অ্যাডভার্বিয়াল বলতে পারি। সেটা অ্যাডভার্বিয়াল। এই সো অ্যাডভার্বিয়াল আছে কই? দেখেন একটা তো কিন্তু নাই, শুধুমাত্র ডি নাম্বারে অ্যাডভার্বিয়াল আছে। সো এটা এর জন্যই দেখেন ভিভিএ আমিও দিয়ে রাখছি, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বোল্ড করা আছে, হাইলাইটার দিয়ে মাথায় রাখবেন। কিন্তু জিনিসটা তো আমি বুঝিয়ে দিলাম। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে প্রিপোজিশন হইলে তো এরপরে নাউন প্রোনাউন থাকতো। হ্যাঁ, যদি নাউন প্রোনাউন থাকতো আপনি লাগাইতেন, কে আপনাকে আটকাইছে? কিন্তু নাউন প্রোনাউন নাই দেখে একটু আগেই না আপনাকে বললাম 10-15 মিনিট আগে, প্রিপোজিশনালকে আবার অ্যাডভার্বিয়ালও বলে, অ্যাডভার্বিয়ালকে প্রিপোজিশনও বলে। তো সেই হিসেবে অ্যাডভার্বিয়াল আমরা চালিয়ে দিছি, ওইভাবে কাজ করছি। ঠিক আছে, 75 নাম্বার দেখেন কি লেখা? সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট ডিরেক্ট, মানে লাস্টে একটা অবজেক্ট। ফ্লাওয়ার একটা অবজেক্ট, কারিম অবজেক্ট না, মি অবজেক্ট না, হিম অবজেক্ট না। কারিম, মি, হিম সবগুলাই অবজেক্ট, কিন্তু বস্তু মানে ডিরেক্ট অবজেক্ট না। ডিরেক্ট অবজেক্ট আছে পোলাপান, শুধু ফ্লাওয়ার। কি হাস্যকর করছেন দেখছেন? এই সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু প্রচুর পরিমাণে আসছে পরীক্ষাতে, নিজেরাই দেখছেন যে কত পর্যন্ত এক্সারসাইজ। কিন্তু কোনগুলো আমাদেরকে ওইভাবে মাটিতে ফেলে দিতে পারে না, একটু মস্কাইছে দুই একটা, কিন্তু মাটিতে কিন্তু ফেলতে পারে না। আর এগুলো তো একদম পানি ভাত। দেখেন 76 নাম্বার, দেখেন 76 নাম্বারে কি লিখছে? সানজি, সানজি প্রেজেন্টেড মি আ ফ্লাওয়ার। সানজি এক জিনিস, মি হচ্ছে আরেক জিনিস, ফ্লাওয়ার হচ্ছে আরেক জিনিস। তাহলে এখান থেকে আপনারা শিখেন, আচ্ছা, আই হ্যাভ বিন টিচিং ইউ গ্রামার। আই এক জিনিস, ইউ আরেক জিনিস, মানে আই এক ব্যক্তি, ইউ আরেক ব্যক্তি, গ্রামার হচ্ছে আরেকটা জিনিস, বস্তু। তিন জিনিস। বুঝাই যাচ্ছে এইটা ডাবল অবজেক্টের কাহিনী। তাহলে আগে ব্যক্তি, তারপরে বস্তু। এখানেও দেখেন আগে ব্যক্তি, তারপরে দেখেন গ্রামার, বস্তু। তাহলে আগে ব্যক্তি থাকলে ওটাকে কি বলে? ডিরেক্ট অবজেক্ট। আর তারপরে পরে বস্তু থাকলে, সরি, আগে ব্যক্তি থাকলে ইনডিরেক্ট অবজেক্ট বলে, এবং তারপরে বস্তু থাকলে ডিরেক্ট অবজেক্ট বলে। একটু আগেই না আপনাদের এটা দেখে আসলাম। তো ওই স্ট্রাকচারটাই হবে। খুঁজেন, আগে ইনডিরেক্ট পরে ডিরেক্ট লেখা আছে, মানে এই স্ট্রাকচারটা এখানে লেখা থাকবে। কই লেখা আছে? খুঁজেন। এই যে বি নাম্বারে আছে অবজেক্ট ইনডিরেক্ট, অবজেক্ট ডিরেক্ট। হুবাহু আপনার 76 বি নাম্বারটা কিন্তু হয়ে গেছে। এবার লাস্টলি 77 হইলে আমাদের আজকের মতো ক্লাস ডান ইনশাল্লাহ। 77 খেয়াল করেন, দ্য মিল্ক গট ব্যাড। আচ্ছা, দুধটা খারাপ হয়ে গেছে। আমি খারাপ হয়েছি না দুধটা খারাপ হয়েছে? আচ্ছা, যেটা মিল্ক সেটাই ব্যাড, যেটা ব্যাড সেটাই মিল্ক। দুধ খারাপ হয়েছে, কি খারাপ হয়েছে? দুধটা। অনেকে আছে না যে স্বামী অনেক সময় কষ্ট করে কাজটা সেরে বাসায় আসলো, বউর কাছে ধরেন বাসায় দুধ আছে, দুধ চাইলো, বউ দুধ দিল, খেয়ে একদম ফেলে দিল, ধুরু কি দুধ দিছো, মানে রেগে গেল, বইয়ের উপর রাখলো। কিন্তু এটাকে বইয়ের কোনো দোষ আছে না, এটা মিল্ক খারাপ হয়ে গেছে। সব বিষয়টা এটা যে যেটা মিল্ক সেটা ব্যাড, যেটা ব্যাড সেটা মিল্ক। তার মানে ব্যাড হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কার? বইয়ের না, মিল্কে। এই জিনিসটা তো বুঝতে হবে। আর মাঝখানে কি আছে? গট। তার মানে এটা কি লিঙ্কিং ভার্ব? তো লিঙ্কিং ভার্ব হয়ে আছে দেখেন, এই যে এখানে ছাড়া তো আর কোনো জায়গায় লিঙ্কিং ভার্ব নাই। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস।